এরা কি করে এই ছাগল সম্প্রদায়কে পালে, যেগুলো এদের রাস্তায় গিয়ে কাউ কাউ করে বা সোশ্যাল মিডিয়াতে কাউ কাউ করে, এদের একমাত্র শক্তি কি? 2-4টা ফলোয়ার। ডক্টর ইউনূস এদেরকে পুছে না, এদেরকে তোয়াক্কা করে নাই। এইদের একটা যে হতাশা, এই যে এদের যাদের দুঃখ, এই দুঃখ থেকে এরা ডক্টর ইউনূসকে বলে হটাও ইউনূস, আজকে বলে হটাও ইউনূস, কালকে বলে ইউনূস ভালো কাজ করছে। সেনাবাহিনীর প্রধানকে টার্গেট করা হলো প্রথম, অথচ এই লোকটি কিন্তু শেখ হাসিনার সরকারকে পতনের জন্য যদি দায়ী করা হয় বড় ধরনের, তাকেই বলা যেতে পারে যে সেনাবাহিনীর ভূমিকায় এখানে মুখ্য ভূমিকা ছিল। কারণ আমরা যত অভ্যুত্থান দেখেছি, সেই 90 বলেন বা এর আগে বলেন, সমস্ত অভ্যুত্থানে সেনাবাহিনীর ছাড়া, কনসার্ন ছাড়া কোনো আন্দোলনই সফল হয়নি। এই জায়গাতেও তাই হয়েছে, কিন্তু তাকেই টার্গেট করা হচ্ছে, তাকেই বলা হচ্ছে যে শেখ হাসিনার সহযোগী, তারপরে ভারতের এজেন্ট, অমুক তমুক এগুলা। এবং আমি দেখলাম রাষ্ট্র কিভাবে নির্লিপ্ত হয়ে আছে। তথাকথিত পলাতক কিছু ইউটিউবার তা সেনাবাহিনীকে গালাগালি করছে। সেনাবাহিনী কি উনি পার্সন? উনি কি মিস্টার ওয়াকার? শুধু সেনাবাহিনীর প্রধান তো শুধু ব্যক্তি না, এটা তো একটা ইনস্টিটিউশনের প্রধান। আপনি যখন একটা ইনস্টিটিউশনের প্রধানকে আক্রান্ত করেন, তাহলে সেটা পুরো প্রতিষ্ঠানের উপর যায়। আমাদের পুলিশ প্রশাসনকে ধ্বংস করে দেওয়া হয়েছে সেই 5 আগস্টের আগে থেকে পরে থেকে। তারপরে আমাদের আরেকটা যে মেরুদণ্ড আছে, যেখানে মানুষ ভরসা করে, সেই জায়গাটাকে বারবার আঘাত করা হচ্ছে। এই বিদেশি অনুচররা বাংলাদেশকে কেন নত করতে চায়, সেটা হচ্ছে একটা বড় প্রশ্ন। এই প্রশ্নের হচ্ছে যে রাষ্ট্র এখানে কি করেছে? রাষ্ট্র কমপ্লিট নিশ্চুপ ছিল। রাষ্ট্র আসলে কি করতে পারে? রাষ্ট্র কি করতে পারে না? রাষ্ট্র প্রথম যে কাজটা করতে পারে, এই সমস্ত পলাতক ইউটিউবারদের চ্যানেল বন্ধ করতে পারে। রাষ্ট্র সেটা করে নেই। এরা কি করে এই ছাগল সম্প্রদায়কে পালে, যেগুলো এদের রাস্তায় গিয়ে কাউ কাউ করে বা সোশ্যাল মিডিয়াতে কাউ কাউ করে, এদের একমাত্র শক্তি কি? 2-4টা ফলোয়ার। আপনি যখন চ্যানেল বন্ধ করবেন, ভারত সহ বিভিন্ন দেশে, আমেরিকাতেও আছে, আপনি যখন এমন কিছু কন্টেন্ট তৈরি করছেন যেটা রাষ্ট্রের জন্য বিশৃঙ্খলা তৈরি করছে, সেটা আমি করি, যেই করুক, আপনি করেন, চ্যানেল বন্ধ করতে হবে। কারণ এটা আপনি এই স্বাধীনতা কাউকে দেয় নাই যে আপনার যা ইচ্ছা তাকে গালি দিবেন। আপনি রাষ্ট্রপতিকে গালি দেবেন, আপনি এই উপদেষ্টাকে গালি দেবেন, আপনি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরকে গালি দেবেন, আপনি আমাকে গালি দিবেন, উনাকে গালি দিবেন, রুমিনকে গালি দিবেন। আপনার যা ইচ্ছা, যখন ইচ্ছা আপনি তখন আমার মা মাসি ধরে গালাগালি করতে পারেন। তা রাষ্ট্র সেটা দিয়েছে, রাষ্ট্র এটাকে এনকারেজ করেছে। রাষ্ট্রর যে শফিক সাহেব এখন প্রশ্ন তুলেছেন, শফিক সাহেবরা শফিককেও গালি দিয়েছে। তাহলে রাষ্ট্র কি এগুলো প্রিভেন্ট করার কোনো ব্যবস্থা নিয়েছে? নেয় নাই। কারণ হচ্ছে যে দিয়ে দিয়েছে, ওনারা বিপ্লব করেছে। ওনারা আশা করেছিল যে আমরা শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি। শেখ হাসিনার আন্দোলন কিসে? শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন তো করে নাই, বিষোদ্গার করেছে আর কিছু অপপ্রচার করেছে। শেখ হাসিনার বিরুদ্ধে যদি আন্দোলন করে থাকে, যারা দেশে আছে, যারা রাজপথে আছে, যারা সংগ্রাম করছে, যারা রক্ত দিয়েছে, তারা করেছে। এরা করেছে এদের ভিউ ব্যবসা। সো এই ভিউ ব্যবসায়ীরা আশা করেছিল যে 5 আগস্টের পরে যে প্যারিসে বসে আছে, যে আপনি যদি খেয়াল করেন, ইতিহাস যদি জানেন, ইরানে যে বিপ্লব হয়েছিল, খোমেনি কিন্তু প্যারিস থেকে সেই বিপ্লব সংগঠিত করেছিল। হ্যাঁ, তো এই প্যারিস থেকে তখন তাকে প্লেন পাঠিয়ে নিয়ে আসা হলো, রাস্তায় যে আসলো, একদম বাহাবা পেল। এরাও আশা করেছিল এই টোকাইগুলো তাদেরকে নিয়ে আসবে, তারা প্লেন পাঠিয়ে ডক্টর ইউনূস, এবং তারা এসে ঢাকা শহরে এসে করবে, সংবর্ধনা নেবে। কিন্তু ডক্টর ইউনূস এদেরকে পুছে না, এদেরকে তোয়াক্কা করে নাই। এইদের একটা যে হতাশা, এই যে এদের যাদের দুঃখ, এই দুঃখ থেকে এরা ডক্টর ইউনূসকে বলে হটাও ইউনূস, আজকে বলে হটাও ইউনূস, কালকে বলে ইউনূস ভালো কাজ করছে, পরশু বলে আমরা যদি আপনাকে সাপোর্ট না করি তো কেউ করে না। তার মানে কি? তার মানে হচ্ছে একটা রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলা, উচ্ছৃঙ্খলতা সৃষ্টি করে আপনি যে প্রশ্নটা করলেন, নির্বাচনকে পিছিয়ে দেওয়া। আমরা সবাই আশা করছি যে বাংলাদেশ যে অস্থিতিশীলতার মধ্যে যাচ্ছে, এটার একমাত্র সমাধান একটা নির্বাচিত সরকার, এবং যে তারিখ ডিক্লেয়ার করেছে, আমরা সম্মিলিতভাবে চাই যে ডক্টর ইউনূস যাতে সফল হয় এবং নির্বাচনটা যাতে হয়। কিন্তু এরা সেটা দেবে না, কারণ এদের ভিউ ব্যবসা বন্ধ হয়ে যাবে। এরা যে বিদেশের এজেন্ট এবং বিদেশিদের থেকে অর্থ পায়, সেই বিদেশিদের কাছে তাদের জবাবদিহিতা রয়েছে। এই দেশ যদি অস্থিতিশীল হয়, এই দেশের প্রতিষ্ঠানগুলো যদি ধ্বংস হয়, ইনক্লুডিং ডিজিএফআই, ইনক্লুডিং পুলিশের যে এজেন্সিগুলো,
সব একটার পর একটা যদি ধ্বংস হয় তাহলে এরা উর্দু শান্ত হবে এবং বাংলাদেশ একটা এমন একটা মেরুদণ্ডহীন রাষ্ট্র হবে যাতে আমরা ভারত পাকিস্তান সহ আরও যারা আমেরিকা যারা যারা আছে তাদের তাবেদার রাষ্ট্রে পরিণত হই। কিছু বিদেশি ইউটিউবার যারা এখন মনে করে যে এই সরকার থাকলে তারা খুবই পাওয়ার এক্সারসাইজ করতে পারবে এবং তারা পাওয়ার এক্সারসাইজ করেও, বেশ কিছু নিয়োগ আমরা দেখেছি সরকারের ভেতরে যেটা একেবারে বোঝাই যায় যে তাদের গ্রিন সিগন্যালে নিয়োগগুলো হয়েছে। সো তারা যে একটা আনহোলি নেক্সাস তৈরি করে একটা আনহোলি পাওয়ার এক্সারসাইজ করতে পারছে, একটা নির্বাচন হওয়ার পরে যখন একটা জনগণের ম্যান্ডেট পাওয়ার সরকার আসবে তখন এই 2 টাকার ইউটিউবারগুলো ওই 2 টাকা ইনকামের দিকেই আবার তাদের পুরো ফোকাসটা দিতে হবে। তো তারা তো তখন এই যে রাষ্ট্রের বড় বড় সিদ্ধান্তকে ম্যানিপুলেট করা, রাষ্ট্রের কে কোথায় কোন পদে বসবে সেটাকে ম্যানিপুলেট করা, এই কাজগুলো তো আসলে তারা তখন আর করতে পারবে না। সেনাবাহিনীকে যে ভাষায় সামাজিক যোগাযোগ মাধ্যমে আক্রমণ করা হয়েছে, বাংলাদেশের জন্মের পর কোনো আমলে কারো সময় কখনো সেনাবাহিনীকে নিয়ে এই ধরনের চটুল অসভ্য সভ্যতা বিবর্জিত মন্তব্য অতীতে হয়নি, কিন্তু এখন হয়েছে। সো তারা সেনা প্রধানকে সামনে রেখে সেনাবাহিনীকে ব্যবহার করে নিজেদের যে ফায়দা হাসিল করতে চেয়েছিল 14 মাসে তারা মিজারেবলি ফেল করেছে। এবং সেনাপ্রধান শুধু একবার না, বারবার তার প্রজ্ঞা এবং ধৈর্যের পরিচয় দিয়েছেন। কেন? একটু বলছিলেন আনিস আলমগীর ভাই যে আজকে যদি এই কুটা ব্যর্থ, মানে কুতো না, এই গণ অভ্যুত্থানটা ব্যর্থ হতো, বিশ্বাস করেন ওনার ভাষায় উনি যাদেরকে টোকাই বলছেন তাদের কাউকে আপনি খুঁজে পেতেন না, কিন্তু কোর্ট মার্শাল হতো সেনাপ্রধানের এবং তার ফাঁসি হতো। এক্সিস্টিং সরকারের অর্ডারের বিরুদ্ধে গিয়ে সাধারণ জনগণের কাতারে দাঁড়াবার অপরাধে ওনার কোর্ট মার্শাল হতো। সুতরাং কোনো ফর্মাল, মানে কোনো একজন ব্যক্তিকে যদি আপনি আইসোলেট করেন যে ফর্মালি তার উপরে খড়গহস্ত নেমে আসতো আওয়ামী লীগ আমলের, সেটা হচ্ছেন জেনারেল ওয়াকারুজ্জামান, তার উপরে আসতো। 1 2 হলো আমাদের ভুলে গেলে চলবে না যে একটা রক্তপাত যতদূর সম্ভব কমিয়ে আনবার পুরো পদক্ষেপ নিয়েছেন সেনাবাহিনী। যদি সেনা প্রধানের নির্দেশে সেই সময় সাধারণ মানুষের উপর গুলি চালানো হতো, সরকার তো চেয়েছিল গুলি চালাতে, সরকার তো অর্ডার দিয়েছিল, সরকার তো করেছিল, কারফিউ দিয়েছিল, সেই সময় যদি সাধারণ মানুষের উপর গুলি চালাতো সেনাবাহিনী, আপনি আমাকে বলেন তো রক্তপাতের পরিমাণটা কোথায় গিয়ে দাঁড়াতো? 3 হলো শেখ হাসিনাকে যদি গণভবনে গুলি করে মেরে ফেলা, যেটা নাকি শেখ হাসিনা নিজেও বলছিলেন যে আমাকে মেরে ফেলেন আপনারা, ওই সময় যদি তার ওখানে রক্তপাত হতো, আজকে আওয়ামী লীগের যে বিচারের কথা হচ্ছে সেটার চেয়ে কিন্তু অনেক বড় হয়ে দাঁড়াতো যে তার দলের লোকজন বলবার সুযোগ পেত তিনি দেশের জন্য জীবন দিয়েছেন, তিনি দেশ থেকে সরে যাননি, দেশের স্থিতিশীলতা, দেশের সার্বভৌমত্ব এবং দেশপ্রেম থেকে তিনি আত্মবিসর্জন দিয়েছেন। জনাব ওয়াকারুজ্জামান কিন্তু সেটাও করতে দেন নাই, তিনি নিরাপদে তাকে চলে যেতে দিয়েছেন সো দ্যাট পরবর্তীতে পুরো বিষয়টিকে ট্রায়ালের আন্ডারে আপনি আনতে পারেন। একটা আবেগ যেখানে তৈরি হতে পারতো সেটা তৈরি হতে না দিয়ে উনি পেশাদারিত্বের সঙ্গে পুরো সময়ের এই 36 দিন প্লাস এর আগের 15 বছর, সবই তো এখন আস্তে আস্তে সামনে আসছে, সেগুলোকে একটা প্রপার ট্রায়ালের মধ্যে আনবার চেষ্টা উনি করেছেন। সুতরাং এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, তার সবচেয়ে বড় অপরাধ হচ্ছে তিনি প্রথম থেকে একটা নির্বাচনের কথা বলছেন। এই নির্বাচনটা না অনেকেই চায় না। কারা চায় না? সবাইকে রাস্তায় নামিয়ে হাজার হাজার লোককে যমুনাতে যেতে দিয়ে এখন শিক্ষকদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া, এগুলো হাস্যকর। আপনি যদি এই মনোভাব যদি আপনার ডে 1 থেকে থাকতো তাহলে রাজ্যে এত নৈরাজ্য হতো না। এই যে নৈরাজ্যগুলো এতদিন হয়েছে, যার যখন ইচ্ছা রাস্তায় নেমে যেতে পারে, আপনিই তো দিয়েছেন রে ভাই, আপনি তো কারোর কিছু বলেন নাই। আপনার যমুনা ঘেরাও করে, আপনার শাহবাগে কোনোদিন শাহবাগ ক্রসিং করতে পারি না, তো রাস্তায় যে যখন যেভাবে পারে আন্দোলন করছে, তো আপনি সেইগুলোকে কোনো প্রিভেন্ট করেন নাই। শেষবেলায় এসে আপনি পুলিশ যে ধরনের মারমুখী হচ্ছে শিক্ষকদের গায়ে, সেটা তো মেনে নেওয়া যায় না।